অর্থনীতি ও প্রযুক্তি খাতে ঢাকা বেইজিং এক চুক্তি ৮ সমঝোতা। তিস্তা নিয়ে চীনের পানি সম্পদ মন্ত্রীর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। You are invited to be part of that environment. It's not only business, it's a transformation. কমলাপুরে ট্রেনের টিকিট ফটোশপ করে বারবার বিক্রির অভিযোগ। ইলিয়টগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে দাউদকান্দিতে ১২ কিলোমিটার যানজট। ছুটির দিনে জমজমাট ঈদ শপিং। শেষ সময়ে জুতা ও প্রসাধনীর বিক্রি বেড়েছে। ব্র্যান্ড শপে অফারের ছড়াছড়ি। মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬, ধসে পড়েছে সেতু ও ভবন। কম্পন অনুভূত বাংলাদেশেও। স্বাগত। এখন বিকেলে আপনাদের সাথে পুরো আয়োজনে আমি থাকবো তানজিম শাফিন। বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও ৮টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে এই চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান প্রদান, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুই দেশের মধ্যে ৫ বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়, যেখানে রয়েছে ঢাকা চায়না বিনিয়োগ আলোচনা শুরু করা, বাংলাদেশে চীনের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরে আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ও ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান। বেজিংয়ের তিস্তা নিয়ে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়িংয়ের সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। সেই খোঁজ রাখছেন সহকর্মী বেলায়েত হোসাইন। যুক্ত হব তার সাথে। বেলায়েত, জানাবেন তিস্তা প্রসঙ্গে কি আলাপ হলো, কিছু জানতে পেরেছেন কিনা? শাফিন, একটি আশার আলো বাংলাদেশের জন্য যে তিস্তা নিয়ে অবশেষে আলোচনা হচ্ছে চীনের সঙ্গে। কারণ সকাল থেকে আমরা যেই বৈঠকগুলো দেখছিলাম প্রধান উপদেষ্টার সঙ্গে, সেই কোনো বৈঠকে আমরা তিস্তা প্রসঙ্গে কোনো কথা শুনিনি। ফলে এটি তো বাংলাদেশের মানুষের জন্য একটা হতাশার কারণ বটেই। তবে কিছুক্ষণ আগে আমাদের কাছে একটি সংবাদ আসলো যে প্রধান উপদেষ্টা তিনি চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে তিনি বৈঠকে বসেছেন। তিস্তা এই বৈঠকের মূল এজেন্ডা রাখা হয়েছে। বলে রাখতে চাই যে আসলে এই যে প্রধান উপদেষ্টার চীন সফর, এই চীন সফরকে ঘিরে অন্যতম প্রধান আকর্ষণই কিন্তু মানুষের এই তিস্তা। কারণ আপনি জানেন যে 2012 সালে তিস্তা নিয়ে ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা বন্টন নিয়ে যেই চুক্তি হওয়ার কথা ছিল, সেটি ভারত নানাভাবে গড়িমেশি করে বাংলাদেশকে ঝুলিয়ে রেখেছে। ফলে তিস্তা পাড়ের মানুষের যে দুর্দশাগ্রস্ত জীবন, কয়েক কোটি মানুষের পরিবার পানির নিচে বিলীন হয়ে গেছে, কয়েক কোটি মানুষের ফসলি জমি নষ্ট হয়ে গেছে, নানা ধরনের অসুবিধার মধ্যে তিস্তা পাড়ের মানুষজন রয়েছে। সেখানে 2022 সালে চীনের পক্ষ থেকে একটি মহাপরিকল্পনার প্রস্তাব দেওয়া হয় বাংলাদেশকে। সেই প্রস্তাবনার মধ্যে রয়েছে যে যেই অংশে বাংলাদেশের তিস্তার যেই অংশে বাংলাদেশ রয়েছে, সেই পাড়ে তারা উঁচু বাঁধ নির্মাণ করে দেবে, যাতে ভারত যদি কোনো কারণে পানি ছেড়েও দেয় তাহলে বাংলাদেশে বন্যায় প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকবে না। কয়েক লক্ষ হেক্টর কৃষি জমি উদ্ধার হবে। পাশাপাশি সেই অঞ্চলে অর্থনৈতিক জোন সহ নানা ধরনের হোটেল মোটেল পর্যটন কেন্দ্র সহ নানা কিছু গড়ে উঠবে, শিল্প কারখানা গড়ে উঠবে এবং কয়েক লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। তিস্তা পাড়ের মানুষের এক ধরনের জীবনমান বদলে যাবে। এই যে আশার আলোটি চীন বাংলাদেশকে দেখিয়েছে, সেটি নানা কারণেই এতদিন ধরে বাস্তবায়ন করা যায়নি। বিএনপির পক্ষ থেকে বারবারই বলে এসেছিল তারা ক্ষমতায় আসলে চীনের সঙ্গে তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন। আমরা যখন খবর পেয়েছি যে এর মধ্যেই যে প্রধান উপদেষ্টার চীন সফরের কথা, তখনই বাংলাদেশের মানুষের মনে এই ধরনের একটি আশার আলো উকি দেওয়া শুরু করেছে যে প্রধান উপদেষ্টা যদি চীনের প্রেসিডেন্টের সঙ্গে তিস্তা নিয়ে আলোচনা করেন তাহলে সেটি বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। বলে রাখতে চাই যে তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে হয়তো এই তিস্তার মহাপরিকল্পনা নিয়ে চীনের পানি সম্পদ মন্ত্রীর সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে বেইজিং থেকে জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। এখন বিকেলে একটা বিরতি নিয়ে ফিরবো, সাথে থাকুন।
ফেললাম বিরতির পর, দেখছেন এখন বিকেল। শতভাগ ট্রেনের টিকিট অনলাইনে বিক্রির সুযোগে গড়ে উঠেছে প্রতারক চক্র, যারা একই টিকিটের তথ্য ফটোশপ করে বিক্রি করছেন একাধিক যাত্রীদের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এ চক্রের কবলে পড়ে অনেক যাত্রীকে প্ল্যাটফর্মে এসেও ফিরে যেতে হচ্ছে। এদিকে সকাল থেকে বেশিরভাগ ট্রেন শিডিউল মাফিক ছেড়ে গেলেও অনেক যাত্রীকে ট্রেনের ছাদে উঠে বাড়ির পথে রওনা হতে দেখা গেছে। কমলাপুর স্টেশন ম্যানেজার জানালেন, অনেক যাত্রী পূর্বের অভিজ্ঞতা থেকে কোচ খালি নেই ভেবে ছাদে উঠে পড়েছেন। মূলত তাদের ছাদ থেকে নামতেই কিছুটা সময় দেরি হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে যাওয়ায় প্রায় 15 কিলোমিটার এলাকায় ধীর গতিতে চলছে যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। হাইওয়ে পুলিশ জানায়, বেলা 11:30টার দিকে মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজার এলাকায় চট্টগ্রামগামী লেনে ট্রাক উল্টে যায়। এ সময় ওই লেনের যানবাহন উল্টো লেন দিয়ে যাওয়ার সময় দুই পাশের লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নিলে মহাসড়কে ধীর গতিতে আবারও যান চলাচল শুরু হয়। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানান সংশ্লিষ্টরা। শেষ মুহূর্তের ঈদের কেনাকাটায় বিপুনি বিতানে ক্রেতারা। ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে রোজার শেষ ভাগে বাজারে যাবার কথা জানালেন অনেকে। আবার পুরো রোজা মাস জুড়েই এবারের বিক্রিতে স্বস্তির সুর অনেক দোকানের কণ্ঠে। আছে মিশ্র প্রতিক্রিয়াও। বিস্তারিত সানিম মৃধার প্রতিবেদনে। মানহা হোসাইন, বয়স মাত্র 5। আধো আধো স্বরে কথা বললেও পরিবারের সাথে ঈদের কেনাকাটা করতে এসে বড্ড খুশি মানহা। হাস্যোজ্জ্বল এই চেহারাই বলে দিচ্ছে ঈদের সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করে শিশুদের আনন্দ। আজকে জামা কিনবো, জুতা কিনবো, ঘুড়ি কিনবো, চশমা কিনবো, তারপর হলো ঘড়ি কিনবো। মানহার মতো আরও অনেক শিশুর ঈদের কেনাকাটার আবদার মেটাতে রাজধানীর শপিং মলগুলোতে ব্যস্ত সময় পার করছেন অভিভাবকরা। যেখানে ঢাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ সহ রাজধানীর বাইরের বিভিন্ন জায়গা থেকেই কেনাকাটা করতে এসেছেন ক্রেতারা। যদিও এদিন দুপুর পর্যন্ত অভিজাত দোকানগুলোতে খুব একটা ভিড় চোখে পড়েনি। আমাদের মাওনাতে মার্কেট করলে হয়তো ব্র্যান্ডের দোকানগুলি নাই, এখানে সকল ব্র্যান্ডগুলি আছে, ভালো মানের কাপড় আছে। শুক্রবার দুপুর থেকে ভিড় ছিল নিউ মার্কেট সহ আশপাশের দোকানগুলোতে। পোশাক, জুতা সহ বিভিন্ন প্রসাধনীর দোকানে ভিড় করেন তারা। সামর্থ্য অনুযায়ী এসব দোকান থেকে কেনাকাটা করতে পারায় কিছুটা স্বস্তি ছিল ক্রেতাদের কণ্ঠে। তবে গতবারের তুলনায় এবার সব জামা কাপড়ের বেশি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। আমাদের যারা লেভেলে থাকে, মধ্যবিত্ত, তারা গিয়ে দাম দর করে কেনাকাটা করতে পারে। কেউ কেউ বিক্রির লক্ষ্য পূরণ করতে পারলেও অনেকে আবার দাবি করেন গেলবারের তুলনায় বেচা কেনা কম। তবে বাকি দিনে সেই ক্ষতি পুষিয়ে যাবে বলে বিশ্বাস তাদের। প্রথম থেকে 6 রোজা থেকে একটু খারাপ ছিল, তারপর একদম ভালোই ছিল। এবারে শিশুদের পোশাকের পর চাহিদার তালিকায় ছিল মেয়েদের পাকিস্তানি পোশাক। এছাড়া নানা কর্মব্যস্ততায় যারা রোজার শুরুর দিকে আসতে পারেননি, এমন ক্রেতার সমাগমই শেষ দিকে এসে বেড়েছে। সানিম মৃধা, এখন ঢাকা। এখন বিকেলে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো একটু পর, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার, দেখছেন এখন বিকেল। নেত্রকোনায় ঈদকে সামনে রেখে কসমেটিক্স পণ্যের বিক্রি বেড়েছে। দোকানগুলোতে বিদেশি প্রসাধনের পাশাপাশি বাড়তি চাহিদা দেশীয় পণ্যের। ক্রেতারা জানান, গুণগত মান ভালো আর দাম তুলনামূলক কম হওয়ায় দেশীয় কসমেটিক্সেই আস্থা রাখছেন তারা। এদিকে বিক্রেতারা বলছেন, এবছর ঈদ উপলক্ষে বেচাকেনা কিছুটা কম। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদন। জেলার বড়বাজারের প্রায় প্রতিটি দোকানে এখন ক্রেতাদের ভিড়। চাহিদা মতো পছন্দের ব্র্যান্ডের প্রসাধনী কিনছেন ক্রেতারা। তবে বিদেশি পণ্যের চেয়ে চাহিদা বেড়েছে দেশীয় পণ্যের। রোজার ঈদের অন্যতম বড় অনুষঙ্গ মেহেদি। চাঁদ রাতের আগেই তাই মেহেদি কিনতে ভিড় করছেন নারীরা। পছন্দের মেহেদির তালিকায় মমতাজ হার্বাল সহ রয়েছে দেশীয় সব ব্র্যান্ডের নাম। ব্যবহার করে দেখছি যে দেশীয় পণ্যগুলি ভালো মনে হয়। যদি ভালো হয় আমরা দেশীয় প্রোডাক্ট ইউজ করব। 5 বছর যাবত এখানে আছি, ওইখান থেকে নিয়ে চলতেছে এবং মোটামুটি ভালোই চলে।
আগের তুলনায় বাজারে বেড়েছে দেশীয় পণ্যের সরবরাহ। এর মধ্যে ফেস ওয়াশ, মেহেদি, সাবান ও শ্যাম্পুর চাহিদা সবচেয়ে বেশি। আর উদ্যোক্তারা বলছেন, দেশীয় পণ্যের গুণগত মান ধরে রাখতে পারলে এর বাজার আরও বাড়বে। আশা করতেছি বেচাকেনা আরো ভালো হবে। তবে মমতাজের যে আইটেমটা ওটা আগেও রানিং ছিল, এখন আরো বেশি বেড়ে গেছে। আমাদের দেশি মাল এখন মোটামুটি আগের চেয়ে অনেক আপডেট হয়েছে এবং ভালো কোয়ালিটি করছে। প্রোডাক্টগুলো যদি ওরা ভালো করে প্রতিষ্ঠানগুলো, তাহলে আমাদেরকে বাইরের কোনো প্রোডাক্ট ইউজ করতে হবে না, আনতে হবে না। আমরা দেশীয় পণ্য দিয়েই কাজ করতে পারবো এবং আমরা স্যাটিসফাই থাকবো। আমি নিজে স্যাটিসফাই থাকবো, আমার ক্লায়েন্ট স্যাটিসফাই থাকবে। এবারের ঈদে জেলার ছোট বড় মোট 5 শতাধিক কসমেটিক্সের দোকানে প্রায় 60 কোটি টাকার বেচে কিনার আশা ব্যবসায়ীদের। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। ঈদের আগ মুহূর্তে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের মাংসের দাম। সপ্তাহ ব্যবধানে সোনালী মুরগির দাম কেজিতে 40 টাকা বেড়েছে, বিক্রি হচ্ছে 320 টাকায়। ব্রয়লার মুরগির দাম কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 220 টাকায়। এদিকে ঈদের আগে বেড়েছে গরু ও খাসির মাংসের দামও। 50 টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে 1250 টাকা দরে, আর গরুর মাংসের দাম কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 780 টাকা দরে। তবে তরল দুধের দাম কিছুটা বাড়লেও স্থিতিশীল রয়েছে ঈদের দিনের পণ্য হিসেবে পরিচিত সেমাই, নুডলস, পোলাওয়ের চালের দাম। আর লেবু, শসা ও বেগুন আগের মতোই বেশি দামে বিক্রি হলেও স্থিতিশীল রয়েছে অন্যান্য সবজির বাজার। এবারে দেশের বাইরের খবর। 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মিয়ানমার ও থাইল্যান্ড। ভূমিকম্পের আঘাতে দেশ দুটিতে এখনো পর্যন্ত 6 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতীর তথ্য বলছে, তাওঙ্গো শহরের একটি মসজিদে ধসে 3 জনের মৃত্যু হয়েছে, আর থাইল্যান্ডের নির্মাণাধীন ভবনের নিচে চাপা পড়ে প্রাণ গেছে আরও 3 জনের। পরিস্থিতি বিবেচনায় মিয়ানমারের 6 রাজ্য ও থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগাইন থেকে 16 কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে অন্তত 10 কিলোমিটার গভীরে। এ ছিল এখন বিকেলে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।